নয়ন আর রিমির বিয়ের একটা মাসও পেরোয়নি। ওরা নতুন সংসারের স্বপ্নে ডুবেছে। চায় একটা নতুন নিস্তব্ধ জায়গা, গাছপালায় ঘেরা একটা পুরনো বাড়ি, যেখানে সকালবেলায় পাখির ডাক শুনে ঘুম ভাঙবে, আর সন্ধেবেলায় সূর্য ডুবে গেলে শুধু শাল গাছের ফাঁক দিয়ে হাওয়ার শব্দ আসবে। শহরের ফ্ল্যাটের একঘেয়ে দেওয়াল, ধোঁয়া আর হর্নের শব্দ ওদের এখন বড্ড বীতশ্রদ্ধ করে তুলেছে। নয়ন বলল, রিমি, একটু নিরিবিলিতে কোথাও থাকলে কেমন হতো? এমন কোথাও যেখানে সময় থেমে আছে, যেখানে ঘুম ভাঙে গাড়ির হর্নে নয়, পাখিদের কলরবে। তাহলে পুরনো বাড়ি খোঁজা শুরু করো। আমি শুধু চাই জানলার সামনে একটা সাজানো বাগান থাকুক। রাতের খাবার সেরে ওরা বসে পড়ে ফোনে রিয়েল এস্টেট অ্যাপ খোলে। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পরে হঠাৎই এক বিজ্ঞাপনে চোখ আটকে যায় রিমির। দোতলা জমিদার বাড়ি, বোসবাড়ি, ধুমবাটি গ্রাম, হালি শহর থেকে 12 কিলোমিটার ভিতরে। বাড়িটার সামনে রয়েছে বিশাল উঠোন, কাঠের সিঁড়ি, পুকুর ঘাট, আর পেছনে রয়েছে একটা পুরনো বাগান। অবস্থা ভালোই, তবু দাম খুবই সামান্য। ছবিগুলো দেখতে দেখতে রিমি থেমে যায়। বাড়িটার উঠোনে পড়ে আছে রোদ, জানলার কাছে যেন কারো ছায়া, ছাদের পেছনে তালগাছের মাথা। দেখো না নয়ন, বাড়িটা কি সুন্দর, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। সুন্দর তো বটে, কিন্তু দামটা অদ্ভুত কম নয় কি? বুড়ো মালিক বোধহয় সস্তায় বিক্রি করতে চাইছেন। হয়তো কেউ নেই দেখাশোনা করার। চলো না একবার দেখে আসি, ক্ষতি কি? ওরা যোগাযোগ করে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে। ওপাশ থেকে শান্ত কণ্ঠে একজন বলে ওঠে, আমি হরিপদ বলছি, বোসবাড়ির তত্ত্বাবধায়ক। আপনারা বাড়ি দেখতে চাইছেন? হ্যাঁ, আমরা শনিবারে যাব। ভালো ভালো, আপনাদের জন্য গেট খুলে রাখবো। বিকেলবেলা এলে ভালো হয়। বোসবাড়ি বরাবরই নতুন অতিথি পছন্দ করে। ওই শেষ কথাটা শুনে নয়ন একটু হেসে রিমিকে বলে, বাড়ি কেনার খরিদ্দারও অতিথির চোখে দেখছে। যাই বলো আর তাই বলো, গ্রামের মানুষজনদের আন্তরিকতার কাছে কিন্তু শহরের মানুষেরা বরাবরই হেরে যায়। নয়ন সম্মতি জানায় রিমির কথাতে। শনিবার দুপুরে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নভেম্বরের শুরুর দুপুর, রোদ্দুরের জোর কমে আসছে ক্রমশ। হালকা শীতল হাওয়া ঝাপট মারছে রিমির চোখে মুখে। নয়ন গাড়ি চালায় আর রিমি জানলার বাইরে তাকিয়ে থাকে। শহর ছেড়ে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্য। বাঁশের বেড়া, সরু কাঁচা রাস্তা, রাস্তার ধারে কুমড়ো ফুল, পুকুরের ঘাটে দুজন মানুষ জামা কাটছে। দেখো নয়ন, এমন জায়গায় থাকলে প্রতিদিন যেন মনে হবে ছুটি। ছুটি মানে কিন্তু কাজ না থাকা নয়। এখানে ইন্টারনেটও হয়তো মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে। তাতে কি, শান্তি তো থাকবে। ওরা গ্রামের যত ভেতরে যায় ততই নিস্তব্ধ হতে থাকে চারপাশ। মোবাইলের সিগন্যাল একসময়ে পড়ে আসে একেবারে এক দাগে। গুগল ম্যাপের তীর চিহ্নটা ধীরে ধীরে একটা সরু পথের দিকে ইঙ্গিত করছে। আর 1.2 কিলোমিটার বাকি বোসবাড়ি যেতে। চারিদিক নিঝুম, শুধু দূরে একটা বটগাছের নিচে কালো ছাগল ঘাস খাচ্ছে। রিমির বুকের ভেতরটা হালকা একটা শীতলতায় ভরে ওঠে। সে বলে, এই নয়ন, পথটা কেমন অদ্ভুত না? যত এগোচ্ছি আলোটা যেন কমে যাচ্ছে। আরে বাবা, নভেম্বরের বিকেল, তাই এমন মনে হচ্ছে। 5 মিনিট পরই দেখা গেল একটা পুরনো লোহার দরজা। তার উপরে মরচে পড়ে খসে গেছে কিছু অক্ষর। তবুও পড়তে খুব একটা অসুবিধে হচ্ছে না। যদিও লেখা আছে বোসবাড়ি, 1917 সাল। গেটের সামনে এসে গাড়ি থামায় নয়ন। বাতাসে যেন একটা নরম পোড়া গন্ধ মিশে রয়েছে।
রিমি গাড়ি থেকে নামতেই মাটির নিচে শুকনো পাতাগুলো যেন খসখস করে শব্দ করে ওঠে। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। বসতি এলাকা থেকে বেশ খানিকটা দূরে এই বসবাড়িটা। দরজার ওপার থেকে ভেসে আসে কাকের ডাক। খুব কাছে নয়, আবার খুব দূরেও নয়, একটা স্থির ছন্দে। এই তো ঠিকানাটা মিলছে। বড্ড অদ্ভুত লাগছে আমার, এত বড় বাড়ি অথচ চারপাশে কাউকে দেখাও যাচ্ছে না। ওরা গেটটাকে ঠেলে খোলে। গেটের কটকট করে শব্দ হয়, যেন অনেক দিন কেউ খোলেনি এই গেট। ভেতরে ঢুকেই ওরা থমকে যায়। বাড়িটার সামনে বিশাল উঠোন, মাঝখানে একটা শুকনো কুয়ো, পাশে একটা পুকুর, আর তার গায়ে রয়েছে দুটো মস্ত ঝাঁকালো আম গাছ। বাড়িটার দেওয়াল পুরনো হলেও রঙের দাগ এখনো টিকে আছে। জানলায় সাদা পর্দা নড়ছে হাওয়ায়, অথচ কারোর উপস্থিতির কোনো আভাস নেই। দেখো তো, কেউ তো নিশ্চয়ই থাকে, না হলে এত পরিষ্কার থাকবে কি করে? ঠিক তখনই দূর থেকে ভেসে আসে কারোর একটা কণ্ঠ। আপনারা নিশ্চয়ই নয়ন বাবু আর রিমি দেবী? ওরা চমকে গিয়ে তাকিয়ে দেখে সাদা ধুতি, হালকা ধূসর পাঞ্জাবি পরা মাঝবয়সী একটা ভদ্রলোক দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মুখে তার একটা মিষ্টি হাসি, চোখে অদ্ভুত গভীরতা। আপনি হরিপদ? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, ভেতরে আসুন, ভেতরে আসুন। বড়বাবু বলেছেন অতিথিদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। বড়বাবু মানে মালিক এখনো এখানেই থাকেন? থাকেন, কিন্তু বৃদ্ধ মানুষ তো, তাই বাইরে আসেন না তেমন। এই বাড়ি অনেক পুরনো। এখানে থাকে বড়বাবু, বড় মা আর ছোট বাবু এবং তার বউ। ওরা সবাই জানে আমরা আসবো? এই বাড়িতে কিছুই অজানা থাকে না। বাড়ির ভেতরে ঢোকার সময় রিমির মনে হলো কেউ যেন ওদের পেছন থেকে তাকিয়ে আছে ওদের দিকে। পেছনে ফিরে সে দেখে, না, কেউ তো কোথাও নেই। হাওয়ার একটা ভারী গন্ধ, পুরনো কাঠ, মোম আর কেমন যেন একটা পোড়া মশলার মতো গন্ধ ভেসে বেড়াচ্ছে। ভেতরে পা রাখতেই অমসৃণ মেঝেতে হালকা ঠান্ডার ছোঁয়া লাগে পায়ে। একপাশে বড় ঘড়ির টিকটিক শব্দ, অন্যদিকে খোলা জালনা দিয়ে আলো ঢুকছে চৌকাঠের ওপরে। বাড়িটা যেন অদ্ভুতভাবে পরিষ্কার, অথচ সময়ের চিহ্ন মুছে যায়নি এখনো। মেঝেতে ফাটল, দেওয়ালে পুরনো তেলচিত্র, আর কোথাও কোথাও সাদা ফুলের মালা শুকিয়ে ঝুলছে। এই উঠোনেই এক সময় নাটক হতো, পুজো হতো। এখন আর কেউ আসে না। তবু সকালবেলায় আমি ঝাঁটফাট দিই যাতে ধুলো না পড়ে। বাড়িটা সত্যিই সুন্দর, একেবারে ছবির মতো। রিমি হরিপদকে কিছু বলল না, কেবল নয়নকে বলে, এই বাড়ির চোখ আছে নয়ন, আমি টের পাচ্ছি। তুমি বরাবরই এমনই ভাবুক। কিন্তু ওদের অজান্তেই বাড়ির দ্বিতীয় তলার জালনায় একটা ক্ষীণ ছায়া নড়ে ওঠে। সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব, মুখ ঢাকা। সে স্থির চোখে নিচে তাকিয়ে থাকে। হরিপদ যেন কিছু একটা টের পায়। হঠাৎই পিছন ফিরে তাকায় সে, আর তারপরে হাসে। আসুন আসুন, ভেতরে চলুন, বড় মা অপেক্ষা করছেন। বাতাসে তখন ঘন হয়ে উঠেছে ধুলো আর আলো মিলিয়ে এক অদ্ভুত কুয়াশা, যেন বিকেলটা হঠাৎই ম্লান হয়ে সন্ধেতে পরিণত হচ্ছে। ওদের ভেতরে নিয়ে যেতে যেতে হরিপদ বলল, এই বোস বাড়ি একসময় খুব নাম করা ছিল। বড়বাবুর পূর্বসূরীরা ব্রিটিশ আমলে অনেক নাম করেছিলেন।
তারপর ধীরে ধীরে সবাই শহরে চলে গেলেন। এখন এই গ্রামটাতেও খুব কম লোক থাকে, তাই এই বাড়ির দামটাও কম। রিমি হাঁটতে হাঁটতে চারপাশে তাকাচ্ছিল। বাড়িটার দেওয়ালে মোটা সব শ্যাওলা, কিন্তু কোথাও এক ফোঁটা ধুলো নেই, যেন কেউ প্রতিদিন যত্ন করে সব মুছে রাখে। অদ্ভুত ব্যাপার, এত বড় বাড়িতে কোনো রকম কোনো শব্দ নেই, শুধু ঘড়ির টিকটিক শব্দটা ভেসে আসছে কোথা থেকে যেন। বাড়ির ভেতরে ঢুকতেই ওরা থমকে দাঁড়ালো। বড়সড় বারান্দা, কাঠের স্তম্ভে খোদাই করা ফুলের নকশা, ভেতরে একটা লম্বা করিডোর, দুপাশে দরজা। হরিপদ একটা দরজা খুলে দিয়ে বলল, এই ঘরটা দেখুন, এইখানেই থাকেন বড়বাবু। ঘরটা দেখে নয়ন রীতিমতো অবাক হয়ে যায়। পুরনো কাঠের খাট, কাঁচে ঢাকা বইয়ের তাক, দেওয়ালে একটা বিশাল ঘড়ি, সবই যেন নতুনের মতো একেবারে ঝকঝক করছে। জানলা দিয়ে নরম আলো ঢুকছে ঘরে, আর সেই আলোয় ভেসে উঠেছে ধুলোর কণাগুলি, যেন বাতাসে কেউ নাচছে চুপি চুপি। ঠিক তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল। নতুন অতিথি বুঝি? রিমি ঘুরে তাকিয়ে একটু কেঁপে উঠল। দরজার পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা, বয়স 35-এর মতোই। পরনে হলুদ রঙের একটা শাড়ি, গলায় সোনার চেন, চুল বাঁধা, কিন্তু চোখ দুটোতে এক অদ্ভুত গভীর বিষাদ। মুখে বিন্দুমাত্র হাসি নেই, তবু ঠোঁটে একরকম শীতল শান্তি। হরিপদ পরিচয় করিয়ে দিল, এই হচ্ছেন আমাদের বৌমা সুচরিতা। নমস্কার। সুচরিতা মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না। কেবল একবার নয়নের দিকে তাকিয়ে হালকা হাসল, তারপরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রিমি লক্ষ্য করল সবটা। তার পায়ের কোনো রকম শব্দ হয়নি। কাঠের সিঁড়িতে চপ্পলের আওয়াজ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেইটা পর্যন্ত হয়নি। ও বড়বাবুর ছোট ছেলে, অর্থাৎ সুব্রত বাবুর স্ত্রী। ওরা বসার ঘরে বসল। সেখানে একটা বড় টেবিল আছে, পুরনো রেডিও, দেওয়ালে কিছু সাদা কালো ছবি। ঠিক তখনই করিডোরের দিক থেকে ভারী পদশব্দ শোনা গেল। তারপরে দেখা গেল এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে এসে দাঁড়ালেন। মাথা ভর্তি সাদা চুল, হাতে লাঠি, চোখে গভীর দৃষ্টি। এই তো নতুন ক্রেতারা। আজ্ঞে বড়বাবু। এসো এসো, বাড়িটা তোমাদেরই হবে যদি তোমরা মন থেকে নিতে পারো। আমি নিশ্চিত এখানে বড় শান্তি পাবে তোমরা। তারপরেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরে। ঘড়ির টিকটিক শব্দ যেন হঠাৎই জোরে শোনা যেতে লাগলো। রিমি চুপচাপ বসে রইল। জানলার বাইরে আকাশটা হঠাৎই রং বদলে ফেলেছে, কমলা থেকে ধূসর, আর তারপরেই ধীরে ধীরে কালো। পেছনের গাছগুলোর ছায়া যেন আরো লম্বা হয়ে মাটিতে ছড়িয়ে পড়েছে। রিমি তখনও চুপ। তার মনে হচ্ছিল এই বাড়িটার দেওয়ালগুলো যেন নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। মৃদু অদৃশ্য কোনো অস্তিত্ব ওদের আগমনের টের পাচ্ছে। আর হঠাৎ কোথা থেকে যেন হালকা একটা নারী কণ্ঠ ভেসে এলো, খুব ধীরে, প্রায় ফিসফিস করে, যেন বাতাসের সঙ্গেই মিশে গেছে সেই স্বর। তোমরা এসেছো অবশেষে। রিমি চমকে উঠল। নয়নও শুনল কি? না, নয়নকে দেখে মনে হলো ও কিছুই শোনেনি। বাড়িটা নিঃশব্দে তাকিয়ে রইল ওদের দিকে, যেন কারোর বহু দিনের নিদ্রা ভাঙতে চলেছে আজ। ছাদে ওঠা সিঁড়িটা ছিল পুরনো লোহার, ধাপে ধাপে জং ধরা।
কিন্তু আশ্চর্যজনকভাবে মজবুত। ওপরে উঠতে উঠতে নয়ন বলল, এত পুরনো বাড়ি হয়েও দারুণ যত্নে রাখা হয়েছে কিন্তু এটা। হরিপদ সামনের ধাপে হেঁটে যেতে যেতে উত্তর দিল, আমাদের বড় বাবুর বংশের ঐতিহ্যবাহী বাড়ি এটা বাবু, যত্নে তো রাখতেই হবে। রিমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে খেয়াল করলো যে দেয়ালের এক ফালি ফাটল, যেখান দিয়ে বিকেলের আলো ঢুকছে। আলোটা এমনভাবেই পড়ছে যেন সিঁড়ির মাঝখানে দাঁড়ানো কারোর ছায়া তৈরি হচ্ছে, অথচ সেখানে কেউ নেই। সে থেমে গেল এক মুহূর্তের জন্য, তারপরেই ধীরে ধীরে ওপরে উঠল। ছাদে পা রাখতেই যেন এক অন্য জগতে পা দিল সে। বিস্তীর্ণ খোলা জায়গা, চারপাশে ছোট ছোট কার্নিশ আর দূর দিগন্তে নীলছে নদীর রেখা। দূরের একটা হালকা আলো গাছের ফাঁক দিয়ে এসে ছাদের ওপরেই লালচে আবিরের মতো ছড়িয়ে পড়ছে। নয়ন মুগ্ধ হয়ে চারপাশে তাকিয়ে বলল, এই ছাদটা আমি কিনে নিলাম মনে মনে। এমন ছাদ আমি জীবনে দেখিনি রিমি। রিমি মুচকি হাসল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল ছাদের উত্তর পূর্ব কোণের দিকে। সেখানে কালচে একটা দাগ, ঠিক কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল এক সময়। সে ধীরে ধীরে এগিয়ে গেল। গন্ধটা যেন এখন হালকা ভাসছে হাওয়ায়। পুরনো ছাই, পোড়া কাপড় আর কোনো এক অজানা ধাতব গন্ধ, ঠিক যেন যেটা নাকে লাগতেই শরীরটা শিউরে উঠল তার। রিমি নিচু হয়ে দাগটার দিকে তাকালো। মাটি খানিকটা বসে গেছে, তার ভেতরে কালো দাগের ভেতর সাদা কিছু একটা আছে, হয়তো পুরনো ইট, নয়তো হাড়ের মতো কিছু একটা। নয়ন পাশ থেকে এমন সময় বলে, ওটা কি দেখছো? জানি না, দাগটা অদ্ভুত, পোড়ার গন্ধটাও এতদিনে যায়নি। বৌমা, ওটা পুরনো দাগ, অনেক বছর আগের, তখনকার কথা এখন কেউ আর মনে রাখে না। তার চোখে এক মুহূর্তের জন্য ছায়া পড়ল, তারপরে দ্রুত বিষয়টা পাল্টে সে বলল, এবার চলুন, এখন নিচে নামা যাক। সিঁড়ি বেয়ে নামার সময় রিমির মনে হচ্ছিল কেউ যেন ছাদের ওই পোড়া দাগটার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। অদৃশ্য কোনো ছায়া এক মুহূর্তের জন্য তাকে ছাড়ছে না। নিচে নামতেই বড়মা হাসি মুখে বললেন, চা খেয়ে নিন, আমাদের নতুন বৌমা বানিয়েছে। রিমি ও নয়ন বসে পড়ল পুরনো রোজ উডের টেবিলের পাশে। টেবিলের নিচে কারুকাজ করা কাঠের খোদাই করা আছে 1946। চা নিয়ে আসে সুচরিতা। ধীরে ধীরে হাঁটছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল তার চোখ দুটো যেন অনেক দূরের দিকে তাকিয়ে আছে। সে ট্রেটা টেবিলের উপরে রাখল। দুটো লাল চায়ের কাপ, এক বাটি নিমকি আর একটুখানি হাসি, যা মুখে বেশিক্ষণ স্থায়ী থাকে না। রিমি ট্রে থেকে কাপটা তুলতেই খেয়াল করল সুচরিতার কবজির কাছে একটা বেশ গভীর পোড়ার দাগ। দাগটা পুরনো, কিন্তু তার রং এত গাঢ় যে মনে হচ্ছিল এখনো তাজা। আপনার হাতটা কিভাবে? রান্না করতে গিয়ে একদিন আছে হাত পুড়িয়ে ফেলেছিলাম। তারপরে কাপগুলোকে ঠেলে দিয়ে ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেল সে। নয়ন হালকা হেসে বলল, গ্রামের বাড়ি, কাজকর্ম করতে গিয়ে এমন হয়ই তো। কিন্তু রিমি কিছুই বলল না। তার চোখ তখনও সুচরিতার চলে যাওয়া পথের দিকে। চায়ের মধ্যে একটা অদ্ভুত সুগন্ধি ছিল, মনে হচ্ছিল যেন লবঙ্গ আর কস্তুরীর গন্ধ মেশানো আছে। কিন্তু চায়ের ভেতরে হালকা ধূসর ছোপ দেখে রিমির গলা শুকিয়ে গেল। সে কাপটাকে নামিয়ে রাখল।
এখানে সব কিছুই পুরনো, তবে যত্নে আছে কাপ, কেটলি, এমনকি ওই রেডিওটাও। ঠিক তখনই ভেতর ঘর থেকে একটা শব্দ এলো, টিক টিক টিক। তারপরে এক অচেনা কণ্ঠে পুরনো গানের সুর। সবাই চুপ হয়ে গেল। বাতাসে হালকা শীতলতা নেমে এলো। বড়মা চোখ মুছে বললেন, ওটা পুরনো রেডিও, মাঝে মাঝে নিজেই চালু হয়ে যায়, কেউ খেয়ালও করে না এখন। কিন্তু রিমি লক্ষ্য করল সুচরিতা দরজার পাশেই দাঁড়িয়ে আছে, মুখ তুলে এক দৃষ্টে রেডিওর দিকে তাকিয়ে। চোখে এমন একটা শূন্যতা যা জীবিত মানুষের চোখে কোনো দিনই দেখা যায় না। রেডিওর আওয়াজ ক্রমশ ক্ষীণ হতে হতে বন্ধ হয়ে গেল। হঠাৎই যেন বাড়ির ভেতরে নিঃশব্দে একটা শ্বাস ফেলার শব্দ শোনা গেল। নয়ন বলল, বেশ মজার ব্যাপার তো, কেউ অন করেনি তবুও রেডিও চালু হলো কি করে? হরিপদ কিছু না বলে মাথাটা একটু নিচু করে থাকলো। রিমি আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। দূরে তালগাছের পেছনে আকাশের রং ধূসর আর লালচে হয়ে এসেছে। ঠান্ডা বাতাসে কেমন যেন একটা ভেজা ভেজা গন্ধ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রিমির মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, বেরিয়ে যেও না, সূর্য নামলে ওরা জেগে ওঠে। সে ঘুরে দাঁড়ালো। পেছনে ঘুরে দেখল কেউ নেই। হরিপদ আর নয়ন গল্পে মুশকুল। বড়মা হাসছেন, শুধু সুচরিতা নেই। রিমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখল রেডিওটা নিজে থেকেই আবার জ্বলে উঠেছে, আর স্ক্রিনে ফাটল ভরা গ্লাসের ভেতর থেকে একজোড়া চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে নিঃশব্দে। ছাদের আলোটা এবার ধীরে ধীরে নিভে গেল, আর বসবাড়ির প্রতিটা দেওয়াল যেন নিজস্ব এক নিঃশব্দ সুরে ফিসফিস করে কথা বলে উঠল। বাতাসে ভেসে উঠেছে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাপড়, ধুলো আর সামান্য ধূপের মিশ্রণ। নয়ন তখন বড়বাবুর সঙ্গে কাগজপত্র নিয়ে কথা বলছে। হরিপদ চা বাসন গোছাতে ব্যস্ত। রিমি দাঁড়িয়েছিল জানলার ঠিক পাশে। পেছনের উঠোনে ঝিম মেরে বসে থাকা একটা বুড়ো আম গাছের দিকে তাকিয়ে। ওর মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা দেওয়াল যেন অতীতের গল্প শোনাতে চায়, নিঃশব্দে, কিন্তু বুকে চাপা একটা দীর্ঘশ্বাস নিয়ে। হঠাৎই রিমির ইচ্ছে হলো বাড়ির আনাচে কানাচে ঘুরে দেখার। এমন বাড়িতে প্রতিটা কোণ যেন একটা করে নতুন গল্প বলে, এমনটাই সে সবসময় বিশ্বাস করে। তাই নরম পায়ে কোনো শব্দ না করে বারান্দা ধরে এগিয়ে গেল ঘরের ভেতরের দিকে। দরজা জানলাগুলো পুরনো, কিন্তু আশ্চর্যভাবে খোলা, যেন কেউ সদ্য বাতাস ঢুকতে দিয়েছে। এক একটা ঘর পার হতে হতে রিমি খেয়াল করল সব ঘরেই একই রকম গন্ধ আর একই রকম আলো আধারি। দেওয়ালে কিছু পুরনো ছবিও টাঙানো আছে, কারো বিয়ের ছবি, কারো বা শ্রাদ্ধের সময় তোলা, আবার কোথাও এক তরুণী একাকী মুখ। হাসছে না, কিন্তু চোখ যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে দর্শকের দিকে। রিমি এবার উত্তর পূর্ব কোণের ঘরে ঢুকল, যেখানে কার্নিশে ধুলো জমে পাহাড়ের মতো হয়েছে। ঘরের মাঝখানে একটা ভাঙা চেয়ার, আর দেওয়ালে হেলান দিয়ে রাখা আছে বড়সড় একটা ফ্রেম। তার উপরই পুরো ধুলো, তবু বোঝা যায়
একটা সময় এই বাড়ির প্রধান ঘরে এটা টাঙানো ছিল। রিমি ঝুঁকে পড়ল। আঙুলের ডগায় ধুলো মোছার পরই স্পষ্ট হলো একটা লেখা, রাজেন্দ্র বোস, মৃত্যু 1977 সাল। মীরা বোস, মৃত্যু 1977 সাল। এরপরে সুব্রত বোস, সুচরিতা বোস, হরিপদ দাস এবং সকলের মৃত্যুই সেই একই সাল 1977। রেমির বুকের ভেতরটা কেমন যেন জমে গেল। তার চোখ কাঁচের ভিতরে চলে গেল, যেখানে সাদা কালো একটা পারিবারিক ছবি। একজন বৃদ্ধ, একজন মহিলা, এক তরুণ, এক নববধূ। নববধূর মুখে ক্লান্ত হাসি, ঠিক সুচরিতার মতো। না না, মতো নয়, ওটা তো সুচরিতারই হাসি। প্রতিটা ছবির নিচে লেখা সকলের নাম। রাজেন্দ্র বোস আর মীরা বোস তো বড়বাবু আর বড় মা। রিমি হাঁটু গেড়ে বসে ভালো করে দেখল ছবিটার ফ্রেমে হালকা ফাটল। কাছে আঙুল ডাকতেই মনে হলো যেন ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। কাচের ভেতরে নিজের প্রতিফলন দেখতে পেল সে, কিন্তু চোখের কোণে একটা অদ্ভুত ছায়া। মনে হলো কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে। রিমি হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে দেখল, না, ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। সে আবার কাঁচের দিকে তাকালো। এবারে নিজের মুখের পেছনে যেন অন্য একটা নারীর মুখ। সে নিঃশব্দে তাকিয়ে আছে তারই দিকে। রিমির বুকের ভেতর থেকে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেন নিজেরই আওয়াজ সে চিনতে পারছে না। সে এক পা পিছিয়ে গেল, ফ্রেমটা হেলে পড়ল আর ধুলো উড়ে ঘরটা অন্ধকারে ঢেকে দিল। তারপরে ঘরের ভেতরে হালকা একটা শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে পেছনে। পায়ের শব্দ নয়, বরং টানাটানি করে চলার মতো একটা আওয়াজ, যেন কোনো ভারী কাপড় মাটিতে ঘষে টেনে নিয়ে যাচ্ছে কেউ। রিমি দম আটকে দাঁড়িয়ে রইল। আওয়াজটা থেমে গেল। দরজার বাইরে করিডোরে হাওয়া বয়ে গেল। তার সঙ্গে মিশে এলো একটা ফিসফিসে গলা। ছবিটা কে ছুঁয়েছ? রিমি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো ঘর থেকে। বারান্দা দিয়ে দৌড়ে গেল নিচে, কিন্তু সিঁড়ির শেষ ধাপে এসে সে থমকে গেল। বাড়িটা পুরো নিস্তব্ধ। চারপাশে কেবল নরম আলো আর ছায়ার খেলা। নয়ন, কারোর কোনো সাড়া নেই, হরিপদদা? কোনো উত্তর নেই। রিমি নিচে নেমে ডাইনিং ঘরে ঢুকলো। টেবিলে চা বাসন আগের মতোই আছে, কিন্তু কাপের ভেতরে চা ঠান্ডা হয়ে জমে গেছে। কেটলির পাশে পড়ে আছে একটা হলুদ আঁচল, সুচরিতার আঁচলটা। সে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল গ্যাস নিভে আছে, কিন্তু গন্ধটা এখনো আছে, একটা পোড়া গন্ধ, যেমনটা ও ছাদের দাগে পেয়েছিল। নয়ন! রিমির গলায় এবার যেন এক রাশ আতঙ্ক জমে গেল। সে ছুটে গেল বড়বাবুর ঘরের দিকে, কিন্তু ঘরটা ফাঁকা। চেয়ারে কাগজের ফাইল খোলা, আর তাতে লেখা প্রপার্টি ট্রান্সফার ডকুমেন্ট। নিচে স্বাক্ষর রয়েছে রাজেন্দ্র বোসের। রিমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রাজেন্দ্র বোস? সে তো মারা গেছে 1977 সালে। তাহলে কাগজে তার সই এলো কেমন করে? হঠাৎই ছাদের দিক থেকে একটা ভারী শব্দ এলো। ধপ করে কিছু যেন কেউ নিচে ফেলল। রিমি থরথর করে কাঁপতে কাঁপতে ওপরে তাকালো।
সিঁড়ির ওপরে অন্ধকার জমে উঠেছে। সে দৌড়ে এলো বারান্দায়। বাইরে হালকা আলো আছে, কিন্তু গেট বন্ধ। বাতাসে দুলছে তালপাতার ছায়া। দূরে কুকুর ডেকে উঠল, আর তারপরই আবার নিস্তব্ধতা। রিমির মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন শ্বাস নিচ্ছে। প্রতিটি দেওয়াল, প্রতিটি দরজা, কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘরের ভেতরে রেডিওতে গানটা আবারও বেজে উঠল। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, মাতাল সমীরণে। এবার কিন্তু গলাটা স্পষ্টই নারী কণ্ঠের, আর সেই কণ্ঠে কান্নার ভাব মিশে আছে। রিমি ধীরে ধীরে ফিরে গেল বসার ঘরে। রেডিওর পাশে সুচরিতা দাঁড়িয়ে আছে। আগুনের আলোয় তার মুখ কালচে, আর চোখ দুটো লালচে হয়ে আছে। সে হাসল না, শুধু বলল, তুমি ছবিটা ছুঁয়েছিলে তাই না? রিমি পিছু হাঁটল। তুমি কে? নয়ন, নয়ন কোথায়? নয়ন, নয়ন কোথায় তুমি? আমরা তো সবাই এখানেই আছি এত বছর ধরে। তারপরেই আলো নিভে গেল। রিমি ছুটে দরজার দিকে গেল, কিন্তু দরজাটা বন্ধ। রিমি খুলতে চেষ্টা করলো, কিন্তু হাত পুড়ে গেল গরম ধাতব কপাটে। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে আওয়াজের কোনো চিহ্ন পেল না সে। এক মুহূর্তে যেন পুরো বাড়িটা গিলে নিল তাকে। নিঃশব্দ, ভারী আর শ্বাসরুদ্ধ এক অন্ধকারে বাইরে তখন সন্ধ্যের শেষ আলোটা নিভে যাচ্ছিল। বোসবাড়ি আবার তার চেনা নিস্তব্ধতায় ঢেকে গেল। দূরে কেবল নদীর ওপার থেকে ভেসে এলো ভাঙা একটা গলায় সেই গান। বসন্তের মাতাল সমীরণে। বাড়িটা তখন নিস্তব্ধ। যেভাবে হঠাৎই সবাই অদৃশ্য হয়ে গেল, রিমির মনে হচ্ছিল শব্দটা শুধু বাইরে নয়, তার নিজের ভেতরেও থেমে গেছে। পায়ের শব্দ অদ্ভুতভাবে অন্যরকম হয়ে গেছে, যেন মেঝেটা কাঠের নয়। সে আস্তে আস্তে জানলার দিকে এগোয়। বাতাসে তখন পোড়া তেলের গন্ধ। ঠিক তখনই সে দেখে জানলার পাশে সুচরিতা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল খোলা, চোখে নিস্তব্ধ শূন্যতা। সে জানলার বাইরে তাকিয়ে আছে, মুখে ফিসফিসে স্বর। বেরোতে চাও? রিমি থমকে যায়। কণ্ঠটা মিষ্টি, অথচ এমন ঠান্ডা যে শরীরের ভেতর দিয়ে যেন বরফ বয়ে গেল। তুমি এখানে কেন? রিমির গলা শুকনো। সুচরিতা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। চোখ দুটো যেন কাচের, সেই চোখে কোনো আলো নেই। তবু সেই শূন্য দৃষ্টিতে এমন একটা ভার আছে, যেন বহুদিনের নীরবতা জমে আছে সেখানে। এই বাড়ির বউ ছিলাম আমি, কিন্তু তারা। রিমির পেছনের বাতিটা হঠাৎই নিভে যায়। ছায়া গাঢ় হয়। দেওয়ালের উপরে একটা ছায়া নড়ে, কিন্তু সেখানে কেউ নেই। রিমি পিছিয়ে যায়, আর তখনই আরেকটা গলা, পুরুষ কণ্ঠ, কর্কশ অথচ শান্ত, সে শুনতে পায়। আমরা এখানে আছি অনেক দিন ধরে, প্রায় 100 বছর ধরে। রিমি ঘুরে তাকায়। অন্ধকারের একটা ছায়া, একটা মুখের অস্পষ্ট রেখা। সে বুঝতে পারে এটাই সুব্রত, সেই সুব্রত বোস যার নাম সেই ধুলোমাখা ফ্রেমে ছিল। আর তার শরীরের অর্ধেকটা যেন বাতাসে ভাসছে, তবুও চোখ দুটো স্থির। তুমি কে? আমি এবাড়ির ছেলে সুব্রত।
তুমি এসেছো আমাদের বাড়িতে। আমরা মৃত্যুর পরও এ বাড়ি জীবিত রাখি বছরের পর বছর ধরে। সুচরিতা ধীরে ধীরে এগিয়ে আসে। তার কবজির দাগগুলো এবারে স্পষ্ট দেখা যায়। তুমি জানো, এই বাড়ির কেউ মরে না, শুধু অন্য রূপে থেকে যায়। হঠাৎই একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢোকে। রিমির চোখের সামনেটা পুরো ঝাপসা হয়ে যায় সব। ছাদের দিক থেকে একটা করুণ কণ্ঠ ভেসে আসে। দাগ এখনো শুকোয়নি, এখনো নয়। রিমির মনে পড়ে যায় সেই পোড়ার দাগটা ছাদের কোণে, যার গন্ধটা তখনও তার নাকে লেগে আছে। ঠিক তখনই দরজার কাছে একটা আওয়াজ হলো। নয়ন দাঁড়িয়ে আছে সেখানে, তার মুখে একটা অদ্ভুত নিস্তেজ ভাব, চোখ দুটো কেমন অচেনা। রিমি দৌড়ে যায় ওর দিকে, কিন্তু নয়নের ঠোঁটে কোনো হাসি নেই। তুমি কোথায় ছিলে? ওরা ডাকছিল, আমি ওদের সঙ্গে কথা বলেছি। ওরা মানে? যারা আমাদের অপেক্ষা করছিল। নয়ন ধীরে ধীরে ঘরের ভেতরে কয়। সুচরিতা দাঁড়িয়ে হাসছে, একটা অদ্ভুত শান্ত হাসি। রিমি, এবার থেকে আমরাও এখানেই থাকবো। রিমির বুকের ভেতরটা একেবারে জমাট বেঁধে যায় একটা ঠান্ডা আবহাওয়ায়। সে পিছু হটে, কিন্তু দরজাটা হঠাৎই যেন বন্ধ হয়ে যায় কি কারণে। ভারী কাঠের দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, যেন ঘরের ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। দরজাটা খোলো, কেউ আছো? কোনো উত্তর নেই। বাইরে ঝড় শুরু হয়েছে, জানলা কাঁপছে, বিদ্যুৎ একবার জ্বলে উঠছে, একবার নিভে যাচ্ছে। রিমি পেছনে তাকিয়ে দেখে সুচরিতা নেই, শুধু জানলার পর্দাটা নড়ছে, আর বাতাসের একটা পোড়া গন্ধ ঘুরছে ঘরের মধ্যে। চামড়া, তেল আর ধূপের মিশ্রিত গন্ধ। নয়ন তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলছে, ওরা আমায় বলেছে এখানে অনেক শান্তি আছে, এখানে কেউ কাউকে ছাড়ে না। রিমি হঠাৎই দৌড়ে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলছে না, সে পেটাতে থাকে, সে চেঁচাতে থাকে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ঠিক তখনই ঘরের পুরনো রেডিওটা নিজের থেকেই আবারও জ্বলে ওঠে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই রিমির শরীর অবশ হয়ে যায়। রনে সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলাটা যেন কেউ চেপে ধরেছে। ছাদের দিক থেকে ধোঁয়া নামছে, ঘরের বাতাস ভারী, শ্বাসরুদ্ধকর। নয়ন ধীরে ধীরে রিমির দিকে তাকিয়ে এগিয়ে আসে ওর দিকে, মুখে একটা অদ্ভুত শান্ত হাসি। বুঝলে রিমি, এখানে সব শেষ হয় না, শুধু শুরু হয় আবার। ঝোড়ো হাওয়ায় জানলার কাঁচ ভেঙে যায়, ধুলো ঢুকে পড়ে ঘরে, বাইরের আলোটা নিভে যায়, আর তার ভেতরে রিমি অনুভব করে তার পায়ের নিচে মেঝে কাঁপছে, যেন নিচ থেকে কেউ উঠছে ধীরে ধীরে। সুচরিতার কণ্ঠ আবারও শোনা যায়, এসো, তোমাদের জন্য জায়গা তৈরি আছে। আর তখনই দরজার বাইরে এক ঝলক আলো দেখা যায়, বজ্রপাতের মতো। সেই আলোয় রিমি শেষবারের মতো দেখে ছাদের কোণ থেকে ধোঁয়ার মতো কিছু একটা নামছে, আর দেওয়ালের ওপরে নতুন একটা ছায়া গঠিত হচ্ছে দুটো মুখ, তার আর নয়নের। বাড়িটা নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। বাইরে ঝড়ের শব্দ সব চাপা পড়ে যায়, যেন বোসবাড়ির দেওয়ালগুলো গান গাইছে অদৃশ্য কণ্ঠে। জীবিত ও মৃতের মাঝখানে কোনো এক অন্তহীন সন্ধ্যায়। 2 দিন কেটে যায়। গ্রামের সকালের নরম কুয়াশা, খেজুর পাতা নাড়িয়ে ওঠা হাওয়া, সব কিছুই যেন স্বাভাবিক,
তবুও আজকের সকালটা একটু অন্যরকম। গ্রামের মোড়ে দাঁড়িয়ে পুলিশ জিপটা দেখা মাত্রই লোকজন ছুটে আসে। কৌতূহলী মুখে ফিসফিসানি, আতঙ্কের গন্ধ। থানার দারোগা বিমল ঘোষ প্রথমে গাড়ি থেকে নামেন তিনি। তার চোখে বিরক্ত এবং একরকম অস্বস্তি, যেন এই রাস্তাটা তার কাছে অপরিচিত নয়। পাশে দুজন কনস্টেবল আর একজন ক্যামেরাম্যান। এইটাই বসবাড়ি? একজন বৃদ্ধ বলে ওঠে, হ্যাঁ বাবু, ওই গাছটার পেছনে। তারা যখন বাড়িটার সামনে এসে দাঁড়ায়, বিমল ঘোষ একটা অদ্ভুত গন্ধ টের পায়। পোড়া কাঠ, পুরনো চন্দন আর আর্দ্র দেওয়ালের। গেটের ওপরে ধুলো জমে গেছে, কিন্তু দরজাটা আধ খোলা, অর্থাৎ কেউ দরজা বন্ধ করে যায়নি। কনস্টেবল জয়ন্ত সামনে এগিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, কেউ আছেন? কোনো উত্তর আসে না। শুধু ভেতর ঘর থেকে একবার জানলার পর্দাটা যেন একটু নড়ে ওঠে। ভেতরে ঢুকেই তারা থমকে যায়। চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু অদ্ভুতভাবে উপস্থিতির একটা অনুভব রয়েছে। টেবিলের উপর পড়ে আছে দুটো চায়ের কাপ। একটাতে এখনো গরম ভাপ উঠছে, যেন ঠিক এই মাত্র কেউ চুমুক দিয়ে নামিয়ে রেখেছে। স্যার, এই কাপটা গরম। অতিথিরা 2 দিন আগে নিখোঁজ হয়েছে বলে শুনলাম, তাহলে চাটা গরম কেন? কেউ উত্তর দিতে পারে না। তারা বাড়ির প্রতিটা ঘর খোঁজে। একটা ব্যাগ, কিছু জামা কাপড় আর রিমির ফোনটা খুঁজে পায়। ফোনটা টেবিলের ওপরে পড়ে আছে। স্ক্রিনে শেষ কল নয়নের, কিন্তু ফোনটা বারবার নিজের থেকেই জ্বলে ওঠে আর নিভে যায়। বিমল ঘোষ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই বাড়িটায় সে একবার আগেও এসেছে, প্রায় 12 বছর আগে। তখন এক নবদম্পতি নিখোঁজ হয়েছিল। সেই কেসের রিপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল অজানা কারণে। তার মনে পড়ে সেই ফাইলের শেষ লাইন, বাড়িটা বিক্রি অসম্ভব, প্রতিটা সম্ভাব্য ক্রেতা নিখোঁজ। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ আসে, এক বৃদ্ধের। গলার ভেতরে কাঁপুনি, অথচ কথায় দৃঢ়তা। বাবু, ওই বাড়ির শান্তি না। বিমল ঘোষ ঘুরে তাকায়। বৃদ্ধটার চোখে ভয় মেশানো এক দুঃখ। তার নাম পরেশ। সুচরিতা? হ্যাঁ বাবু, এই বাড়ির বউ ছিল, বড় ঘরের মেয়ে, কিন্তু স্বামী, শ্বশুর, শাশুড়ি। তারপর? তারপর তারপর ওরা সবাই মারা যায়। সবাই বলে সুচরিতার অতৃপ্ত আত্মাই নাকি ওদের মেরেছে। তারপর থেকে ওই বাড়িটা যেই দখল করতে চায়, ঠিক ওরকমই হারিয়ে যায়, যেন কেউ ডাক দেয়। তা আপনারা আগে আমাদের জানাননি কেন? কে শুনবে বাবু? পুলিশের লোক একবার এসছিল, তারপর তারাও আর আসে নাই। তদন্ত চলতে থাকে, কিন্তু বলাই বাহুল্য যে কিছুই মেলে না। ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো রক্ত নেই, কোনো দেহ নেই, শুধু একটা অদ্ভুত পোড়া দাগ ছাদের কোণে, যেটা থেকে এখনো গন্ধ বেরোচ্ছে। স্যার, এই দাগটা কি নতুন? বিমল ছাদে টর্চটা ফেলে বলে, পুরনো মনে হচ্ছে, কিন্তু আজকেও নরম। দাগটা ছুঁতেই আঙুলে কিরকম একটা গরম ছ্যাঁকা মতো লাগে, যেন আগুনটা এখনো নিভে যায়নি। বাইরে তখনও বিকেলের আলো নিভছে। আকাশে ঝুলছে ধূসর মেঘ। গ্রামের মানুষ দূর থেকে দেখছে,
কেউ কাছে আসছে না, কিন্তু জয়ন্ত তখনও দাঁড়িয়ে, মুখে বিড়ি, চোখে অদ্ভুত একটা হাসি। স্যার, বাড়িটার উপরে দাগ পড়ে গেছে। এ দাগ কেউ মুছতে পারবে না। রাত নামার আগে পুলিশের দল সেখান থেকে বেরোয়। বিমল ঘোষ শেষবারের মতো বাড়িটার দিকে একবার তাকায়। জানলায় হালকা আলো, যেন কেউ পর্দা সরিয়ে তাকাচ্ছে। সে গাড়িতে ওঠে, কিন্তু মন থেকে সেই দৃশ্য সরাতে পারে না। থানায় গিয়ে সে রিপোর্ট লেখে, কোনো মানবদেহ বা অপরাধের প্রমাণ মেলেনি। বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে নীরব। তদন্ত স্থগিত রাখা হলো, কারণ অজ্ঞাত। রাত 12। থানার ঘড়িতে তখন 12:30। বিমল ঘোষ নিজের টেবিলে বসে ফাইল বন্ধ করতে গিয়ে সে দেখে ফোনটা কাঁপছে। অচেনা একটা নাম্বার থেকে ফোন আসছে। সে রিসিভ করে, কিন্তু ওপার থেকে কোনো শব্দ আসে না, শুধু শোনা যায় রেডিওর আওয়াজ। দূরে কারোর কণ্ঠ বাজছে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বিমল ফোনটা রেখে দেয়, কিন্তু তার হাত কাঁপছে। সে তাকায় টেবিলের ওপরে রাখা পাইলটার দিকে। পাইলের ধারে একটা ভেজা দাগ, যেন কেউ ভিজে হাতে সেটাকে ছুঁয়েছে। আর নিচের পাতায় দেখা যায় নতুন করে লেখা একটা লাইন, রিমি রায়, মৃত্যু 2019। বিমল ঘোষ হঠাৎ করে উঠে দাঁড়ায়, চারিদিকে তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। তবু ঘরে পোড়া গন্ধ একটা ভেসে বেড়াচ্ছে। থানার বাইরে বাতাসে ঝড়ের আভাস, আর দূরে গ্রামের দিক থেকে হঠাৎই একটা আলো জ্বলে ওঠে বসবাড়ির ছাদে, যেন কেউ মোমবাতি জেলে ডাকছে, এসো, তদন্ত এখনো শেষ হয়নি। রাত তখন প্রায় 10টা। গ্রামের বাতাসে নিস্তব্ধতা জমে উঠেছে। তালগাছের পাতাগুলো যেন নড়তে ভয় পাচ্ছে। দূরের পুকুরের জল মাঝে মাঝে টুপটাপ করে শব্দ করে উঠছে, যেন কেউ অদৃশ্য পাথর ছুঁড়ে মারছে তাতে। গ্রামের লোকেরা জানে আজকে রাতে বোসবাড়ির সামনে পাহারা দেবে রঘু, পাড়ারই এক যুবক, খুব সাহসী, একটু দেমাগি ছেলেও বটে। রঘু বলে উঠেছিল সন্ধেবেলায় চায়ের দোকানে, আমি দেখবো আজ কে আসে আর কে যায় ওই বাড়িতে। সব বাজে গুজব। লোকজন রীতিমতো চুপ করে গিয়েছিল। কেবল বুড়ো পরেশ মাথা নেড়ে বলেছিল, ছেলে, ও ছেলে, বাড়িটার সঙ্গে খেলা করো না। যাদের নাম ওই দেওয়ালে আছে সবাই একদিন হাসি মুখেই ঢুকেছিল। ভূতের গল্প শুনে ভয় পেলে তো চলবে না পরেশ কাকা। কাল সকালে বলবো আমি ওই বাড়িতে রাত কাটিয়ে এসেছি। রাত এগিয়ে আসে ধীরে ধীরে। রঘু একটা লণ্ঠন হাতে নিয়ে পৌঁছয় বোসবাড়ির ফটকে। গেটটা বন্ধ, কিন্তু তালা নেই, যেন ইচ্ছে করেই খোলা রাখা হয়েছে। সে হালকা ঠেলা দিতেই গেটটা কর্কশ একটা শব্দ করে খুলে যায়। ভেতরে প্রবল নীরবতা, এমনকি ঝিঝি পোকাও চুপ করে গেছে। সে উঠোনে দাঁড়িয়ে লণ্ঠন উঁচু করে ধরে। মাটিতে অদ্ভুত একটা ছায়া পড়েছে,
তালপাতার নড়াচড়ার সঙ্গে যেন মিশে আছে অন্য কারোর নড়াচড়া। রঘু থমকে দাঁড়ায়। কোথা থেকে একটা হাসির আওয়াজ যেন ভেসে আসছে না? মহিলার হাসি, মিষ্টি অথচ একটু যেন অস্বাভাবিক। কে 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 সে চেঁচিয়ে ওঠে। না, কোনো উত্তর নেই। কেবল ঘরের ভেতর থেকে একটা হালকা আলো জ্বলে ওঠে। লণ্ঠনের আলো ম্লান হয়ে আসে, তবু রঘু এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ড্রয়িং রুমের ভেতরে আলো জ্বলছে। টেবিলে রাখা দুটো চায়ের কাপ আর 4 জন মানুষ বসে আছে টেবিলটাকে ঘিরে। নয়ন, রিমি, হরিপদ আর সুচরিতা। রঘুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওরা হাসছে, ওরা গল্প করছে, যেন নতুন সংসারের সুখে ডুবে আছে ওরা। সুচরিতা উঠে দাঁড়িয়ে রঘুর দিকে তাকিয়ে বলে ওঠে, এসো, চা খাবে? তার গলায় কোনো কাপড় নেই, চোখে শান্তি। রঘু পিছিয়ে যায়, কিন্তু তার পা যেন আটকে গেছে মেঝেতে। রিমি তখন মাথা ঘুরিয়ে তাকায়, চোখে অনন্ত শূন্যতা, ঠোঁটে হাসি, কিন্তু সেই হাসিতে কোনো রকম প্রাণ নেই। এই বাড়িটা কত সুন্দর না? আমরা এখানেই থাকি এখন। নয়ন পাশে বসে জানলার দিকে তাকিয়ে বলে, বাইরে এত অন্ধকার কেন? ওরা আসবে তো? রঘুর গলা শুকিয়ে যায়। ওরা কারা? হ্যাঁ, ওরা কারা? যারা আমাদের মতো হবে, যখন ভালোবাসবে এই বাড়িটাকে, তখন আর যেতে পারবে না। রঘু এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে আসে। বাইরে বাতাস যেন হঠাৎই প্রচণ্ড রকমের ভারী হয়ে গেছে। তাল গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো নেমে আসছে, কিন্তু সেই আলোয় ছায়াগুলো অদ্ভুতভাবে বিকৃত। বাড়িটার জানলায় তখনও আলো জ্বলছে আর হাসির আওয়াজ, যেন একটা নতুন সংসারের প্রথম রাত চলছে আজকে। রঘু দৌড়ে গ্রামে ফিরে যায়। পরদিন সকালে লোকজন জড়ো হয়, সবাই কৌতূহলী। রঘু বাড়িতে নেই। বোসবাড়ির দিকে তাকিয়ে পরেশ বুঝে যায় যে কি ঘটেছে। বৃদ্ধরা কিছু না বলে কেবল চুপচাপ হাঁটে সেই পথে। গেটের কাছে পৌঁছে তারা থমকে যায়। বাড়িটা আবার নিঃশব্দ, আলো নিভে গেছে। দরজার সামনে একটা লণ্ঠন পড়ে আছে, রঘুর লণ্ঠন। ভেতরে ঢুকে দেখা যায় সবকিছু একই জায়গায় আছে, টেবিল, চেয়ার, কাপ। শুধু দেওয়ালের পাশে একটা নতুন লেখা, কালো কয়লার মতো বড় বড় অক্ষরে লেখা, নয়ন রায়, রিমি রায়। পরেশ নিঃশব্দে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, আরো দুটো নাম যোগ হলো তালিকা। তার চোখের কোণে জল চিকচিক করে, যেন বহু পুরনো এক অভিশাপ আবার এক নতুন চক্রে ঘুরতে শুরু করেছে। সন্ধে নামার আগে লোকেরা বাড়ি ছেড়ে চলে যায়। কেউ গেট ছোঁয় না, কেউ জানলা দিয়ে তাকায় না, কারণ সেদিক থেকে তখনও অদ্ভুত একটা গান ভেসে আসছে। পরেশ একা দাঁড়িয়ে শেষবারের মতো তাকায় বাড়িটার দিকে। ছাদের কোণে সেই পুরনো পোড়া দাগটা এখনো স্পষ্ট, কিন্তু আজ সেটার মাঝখানে একটা হালকা ধোঁয়া উঠেছে সেখান থেকে। বৃদ্ধ ধীরে ধীরে বলে ওঠে, যতদিন কেউ ওর জন্য প্রার্থনা করবে না, ততদিন সুচরিতার আত্মা মুক্তি পাবে না।
এই বাড়িটাই ওর আগুন, ওর কারাগার। আর ঠিক তখনই বাতাসে কারোর ফিসফিসে আওয়াজ ভেসে আসে। আমি এখনো আছি। পরেশ কাপা হাতে লাঠিটা ধরে পেছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু পেছনে কেউ নেই। শুধু বোসবাড়ির জালনায় ছায়ার আড়ালে সুচরিতার মুখ দেখা যায় ক্ষণিকের জন্য, অর্ধেক হাসি অর্ধেক দুঃখে ভরা। বাড়িটার দরজা আস্তে আস্তে নিজে থেকেই যেন বন্ধ হয়ে যায়। ভেতরে আলো নিভে যায়। গ্রামে আবার নেমে আসে সেই চিরচেনা নিস্তব্ধতা, যেখানে কেউ বোসবাড়ির নাম উচ্চারণ করতেও সাহস পায় না। বছর পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় নতুন তারিখ, নতুন বছর, নতুন মানুষ, কিন্তু বোসবাড়ির পুরনো লাল দরজাটা সেই আগের মতোই রয়েছে। ধুলো জমে কালচে হয়ে গেছে কাঠের ওপরে, আর বাগানের বেলপাতার গাছে আজও বাতাস এসে শোঁ শোঁ আওয়াজ উঠেছে। কেউ ঠিক করে বলতে পারল না ওটা বাতাসের শব্দ নাকি কারো দীর্ঘশ্বাস। বাড়িটা এখন প্রায় ফাঁকা। গ্রামের লোক ওদিক দিয়ে খুব একটা যায় না। যেদিন থেকে রিমি আর নয়ন ওই বাড়ির মালিকানা নিয়েছিল, তারপরে কেউ খোঁজ নিতে সাহস করেনি আর। প্রথম দিকে কিছুদিন আলো জ্বলত, বারান্দায় শুকনো কাপড় উড়ত, রাতে দূর থেকে হাসির আওয়াজও শোনা যেত, কিন্তু হঠাৎ একদিন সব বন্ধ হয়ে গেছে। আলো নিভে যায়, হাসি থেমে যায়, বারান্দায় কাপড়ও আর দেখা যায় না। তারপর থেকে বাড়িটা যেন আবারও ঘুমিয়ে গেছে, কিন্তু সেই ঘুম নির্দোষ নয়, গভীর আর ঠান্ডা। এমন এক ঘুম যেখান থেকে কেউ ফেরে না। একদিন সকালে দেখা গেল বোসবাড়ির সামনে একটা নতুন বোর্ড টানানো, বিক্রয়যোগ্য বোসবাড়ি, যোগাযোগ করুন রিমি রায় ও নয়ন রায়। গ্রামের লোকজন তো অবাক। যারা ওই বাড়ির নাম শুনলেই পথ ঘুরিয়ে নিত, তারা কেউ বোঝে না যে রিমি আর নয়ন কোথায় গেল। কেউ বলে শহরে চলে গেছে, কেউ বলে এক রাতেই দুজনেই হারিয়ে গেছে। কিন্তু বিজ্ঞাপনটা যেন নিজে থেকেই তৈরি হয়েছে, একটা পুরনো মোবাইল নম্বর সহ। শহরের এক তরুণ দম্পতি সোহিনী আর রজত বাড়ি খুঁজছিল। চলচ্চিত্রের জন্য তারা লোকেশন দেখতে বেরিয়েছিল। ভৌতিক একটা গল্পের শুটিং হবে, আর প্রয়োজন এমন এক বাড়ি যেখানে অতীতের একটা গন্ধ আছে। বোসবাড়ির বিজ্ঞাপন দেখে ওরা ফোন করল। ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, মেয়ের আওয়াজ। হ্যাঁ, আমি রিমি বলছি, আপনি দেখতে চান? কণ্ঠটা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু যেন অদ্ভুত খুব দূর থেকে ভেসে আসছিল সেই কণ্ঠটা। টান টান একটা প্রতিধ্বনি ছিল তার। সোহিনী একটু থমকে গিয়েছিল, কিন্তু রজত হাসল। চলো দেখি একবার, পুরনো বাড়ি হলে ফ্রেমে ভালোই লাগবে। পরদিন বিকেলে সূর্য ডুবছে, চারপাশে কমলা রাঙা আলো ছড়িয়ে পড়েছে। গ্রামের সেই পথ দিয়ে গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই সোহিনীর মনে হলো বাতাস কেমন যেন ভারী। মাটিতে পা রাখতেই একটা কুয়াশার আস্ত স্তর তাদের গোড়ালির চারপাশে ঘুরে গেল। লাল দরজাটা তখন আধ খোলা,
ভেতর থেকে যেন কারোর গলা শোনা যাচ্ছে। ভিতরে আসুন, আমরা অপেক্ষা করছিলাম। সোহিনী তাকালো রজতের দিকে। ওরা অপেক্ষা করছিল? হ্যাঁ, তুমিই তো কথা বলেছিলে। ভেতরে পা রাখতেই দেখা গেল উঠোনের মাঝখানে একটা ভাঙা চৌকি, তাতে রাখা পুরনো হ্যারিকেন, চারপাশে নীলচে আলো ছড়িয়ে পড়েছে। সিঁড়িটার নিচে একটা বালতি রাখা, বালতির জলে চাঁদের প্রতিফলন কাঁপছে, কিন্তু বাইরে কিন্তু তখনও চাঁদ ওঠেনি। রিমি আর নয়ন যেন কোথাও নেই, শুধু ওপরের ঘর থেকে পায়ের শব্দ। ধীরে ধীরে তারা ওপরে উঠল। প্রতিটা ধাপ যেন একটা আলাদা আওয়াজ তোলে, ঠক ঠক ঠক। সোহিনী অনুভব করল কারোর শ্বাস তার ঘাড় ছুঁয়ে বেরিয়ে গেল। পেছনে ঘুরে দেখল কই, কোথাও তো কেউ নেই। ঘরের দরজায় পৌঁছে রজত হাত রাখতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ধুলো জমে থাকা একটা টেবিল, তাতে কাগজ ছড়ানো, আর দেওয়ালে টাঙানো একটা পুরনো ছবি, এক দম্পতির। ছবিটায় দেখা যাচ্ছে এক তরুণী, তার পাশে এক যুবক, দুজনেই হাসছে। নিচে লেখা রিমি রায় ও নয়ন রায়। সোহিনীর গলা রীতিমতো শুকিয়ে গেল। রজত নিচু হয়ে কাগজগুলো দেখল। একটা চিঠির মতো কাগজ আছে। এই বাড়ি কাউকে দেওয়া যায় না, প্রতিটি নতুন মালিককে আমরা স্বাগত জানাই, কারণ বোস বাড়ি কখনো ফাঁকা থাকে না। ঠিক তখনই পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। একটা মৃদু হাসি শোনা গেল, নারী আর পুরুষের কণ্ঠ মেশানো হাসি। তোমরা এসে গেছো অবশেষে। ঘরের আলো নিভে গেল, শুধু নিচে থেকে হ্যারিকেনের নীলচে আলোটা ফুটে উঠল সিঁড়ি বেয়ে। রজত দরজায় ধাক্কা মারল। কে কে ওখানে? কিন্তু দরজা তো আর খুলল না। বাতাসে যেন কাঁচ ভাঙার শব্দ। তারপরই নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের একজন সাহস করে ওই দিক দিয়ে যাচ্ছিল। দেখল বোস বাড়ির দরজা আবার রাত খোলা। ভেতরে কিন্তু কোনো মানুষ নেই, কিন্তু টেবিলের ওপরে নতুন একটা ফটো রাখা। দম্পতি দুজনেই হাসছে, ঠিক আগের ছবিটার মতো। দুপুর নাগাদ আবার বিজ্ঞাপনটা সক্রিয় হয়ে গেল অনলাইনে। বোস বাড়ি বিক্রয়যোগ্য, যোগাযোগ সোহিনী বোস ও রজত বোস। গ্রামের লোকজন জানে বোস বাড়ি কেউ কিনতে পারে না, ওটা কিনে নেয় মানুষকে। যে একবার দরজার ওপারে পা রাখে সে আর কোনোদিনও ফেরে না, কেবল ছবিতে জায়গা পায়। বিক্রেতার নাম বদলে যায়, কিন্তু বিজ্ঞাপনটা একই থাকে। বিকালে সূর্য ঢলে পড়লে বাড়িটার চারপাশে আবারও শোঁ শোঁ বাতাস ওঠে। দেওয়ালের ফাঁক দিয়ে কারোর হাসির শব্দ ভেসে আসে, আর দূরে কোথাও যেন সেই লাল দরজার ওপার থেকে এখনো ফিসফিসে শব্দ শোনা যায়। বোস বাড়ি বিক্রি হয় না, শুধু নতুন মালিকের অপেক্ষা করে। নিচের পায়ের ধুলোয় তখন সোহিনীর স্কার্ফ উড়ে পড়ে থাকে। হ্যারিকেনের আলো নিভে যায় ধীরে ধীরে। আর্য কুয়াশার ভেতর দিয়ে বাড়িটা ছায়াটা মিলিয়ে যায় যেন বাতাসে গড়ে। তারপরেই সব নিস্তব্ধ, কিন্তু গভীর রাতে যেন
কেউ ওদিক দিয়ে গেলেই দেখে উঠোনে দুটো ছায়া বসে আছে, একটা মেয়ে আর একটা ছেলে। তারা হাসছে, তারা হাত ধরে বসে আছে আর ফিসফিস করে বলছে, বিক্রির দামটা ঠিক রাখো নয়ন। ঠিক আছে রিমি, এবার কেউ আসবেই। এবং কুয়াশার ভেতরে সেই পুরনো বোর্ডটা তুলতে থাকে, বোসবাড়ি বিক্রয়যোগ্য। একটা পুরনো নাম্বার সহ, যেখানে ফোন করলে আজও ভেসে আসে সেই একই কণ্ঠ। হ্যাঁ বলুন, আপনি কি বসবাড়ি দেখতে চান? আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।